প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যায় অপরাধ আর অনিয়মের অনেক কিছু আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। শুধুমাত্র ভিন্ন রাজনৈতিক মতাদর্শের হওয়ায় শেখ হাসিনা সরকারের আমলে রাজধানী সহ সারা দেশে গুমের শিকার হয় বহু মানুষ। এদের মধ্যে বিভিন্ন সময়ে অনেকের লাশ খালে বিলে পাওয়া গেলেও এখনও নিখোঁজ প্রায় 2 শতাধিক। তাদের ভাগ্যে কি ঘটেছে, তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন তাও জানা নেই কারো। পরিবারের সদস্যরা বছরের পর বছর ধরে চোখের পানি ফেলছেন। ক্রাইম সিন টিমের অনুসন্ধান বলছে এসব গুমের পেছনে জড়িত তৎকালীন সরকারের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তা। দর্শক, শুরুতেই যেতে চাই লক্ষ্মীপুরে। ঢাকা থেকে লক্ষ্মীপুর দূরত্ব 140 কিলোমিটার। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এই জেলায় 2014 সালের জাতীয় নির্বাচনের আগে পরে গুম করা হয় বহু মানুষকে। এদের মধ্যে অনেকের মরদেহ বিভিন্ন সময় খালে বিলে রাস্তার ধারে পাওয়া গেলেও নিখোঁজ রয়েছে এখনও অনেকেই। তাদের একজন ওমর ফারুক। 2014 সালের 4 ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হয় তাকে। সে সময় তিনি লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এবং সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। এরপর পেরিয়ে গেছে 11 বছর। আজও ফিরে আসেননি ওমর ফারুক। কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে স্ত্রী পারভিন আক্তারের। মানুষ মারা গেলে কবর দেয়, দোয়া করে, মিলাদ দেয়, আমরা তাও পারি না। আমার স্বামী কি বেঁচে আছে না মারা গেছে আমি এখনো জানি না, তবে আমার বিশ্বাস আছে আমি পাবো। যেহেতু সরকার পতনের পরে 4 জন লোক বের হয়ে আসছে, আমারও বিশ্বাস হয়তো আমার স্বামী বেঁচে আছে, আমি পাবো। এই আশা নিয়ে আমি গত 11 বছর এ পর্যন্ত পৌঁছে আছি। শুধুমাত্র রাজনীতি করার অপরাধে তার স্বামীকে যারা গুম করেছে তাদের বিচারের দাবি জানিয়েছেন তিনি। যারা পেছন থেকে কাজটা করাইছে তারা প্রভাবশালী, সবাই আওয়ামী লীগের বড় বড় জায়গায় ছিল, এখন তারা সবাই পলাতক। এটা হাজিরপাড়াবাসী জানে, জনগণ জানে কারা করাইতে পারে। সবাই এতদিন ভয়ে ছিল, এখন সবাই আস্তে আস্তে মুখ খুলতেছে। টাকা পয়সা, মোটা অঙ্কের টাকা পয়সা লেনদেন হয়েছে, এগুলো আস্তে আস্তে আইনের মাধ্যমে সবকিছু বের হয়ে আসবে। এত বছরেও ওমর ফারুক ফিরে না আসায় হতবাক এলাকার মানুষও। সবার দাবি সুস্থ শরীরে ফিরিয়ে দেয়া হোক তাকে। এলাকার লোক তো আছে, এলাকার লোক ছাড়া তো গভর্নমেন্ট করতে পারে না। আর গভর্নমেন্ট চায়ও এরকম না, গভর্নমেন্ট চাইছেও এরকম না। এরকম লোকগুলা ফালাই দিলে আমি দীর্ঘমেয়াদী থাকতে পারবো। এখন তো আর স্বৈরাচারী হাসিনা নেই, এখন তো আওয়ামী লীগ নেই। এখন মনে করেন যদি ওনারা থাকে তাহলে ওনাদেরকে আমি মনে করি ফ্যামিলির কাছে হস্তান্তর করা উচিত। যাদেরকে মেরে ফেলা হয়েছে তাদেরকে কেন মারছে বা কোথায় মারছে, কবে মারছে, এগুলা শিওর করুক। তারপরও ফ্যামিলিগুলো অন্তত যেন দোয়া করতে পারে। এখন তো দোয়া করতে পারে না, সে কি মৃত না জীবিত, মানুষ একটা হাহাকারে আছে। ওমর ফারুককে তুলে নেয়ার ঠিক 19 দিন আগে গুম করা হয় বিএনপির আরেক নেতা বেল্লাল হোসেনকে। ওই দিন তার সাথে বিএনপির আরও 3 নেতাকে র্যাব পরিচয়ে তুলে নেওয়া হয়। পরে 3 জনের মরদেহ পাওয়া গেলেও এখনও নিখোঁজ বেল্লাল। তার সন্তানরা বাবাকে ফিরে পাওয়ার আশায় ব্যাকুল। আমার কথা হচ্ছে, সে যদি অপরাধীও হয় তার জন্য আইন আছে, আদালত আছে, ঠিক আছে, ওইখানে তার বিচার হবে। কিন্তু একটা মানুষকে হচ্ছে এভাবে একেবারে গুম করে ফেলা, তার কোনো হদিস না পাওয়া, পরিবার থেকে এভাবে বিচ্ছিন্ন করে একটা ফ্যামিলি পুরোপুরি ধ্বংস করে দেয়া, এটা এই নজির হচ্ছে পুরো বহির্বিশ্বে কোথাও নেই। এই সরকারের কাছে আমাদের একটাই চাওয়া যে হচ্ছে আজ পর্যন্ত যত মানুষকে গুম করা হয়েছে তাদেরকে বেঁচে আছে কি মারা গেছে এইটুকু হদিস অন্তত দেয়া হোক। এলাকাবাসী বলছে শুধুমাত্র জনপ্রিয় রাজনৈতিক নেতা হওয়ায় টাকার বিনিময়ে গুম করা হয় বেল্লাল সহ কয়েকজনকে। সব গুমের বিচার চান তারা। প্রতিহিংসার বশত তাকে গুম করা হয়েছে, আর তার সাথে আরও যে 3 জনকে মেরে ফেলা হয়েছে, ওই 3 জনের লাশ পাওয়া গেছে, তার লাশ তো পাওয়া যায় নাই। তা আমরা এলাকার জনগণ হিসাবে
এটা সুস্থ বিচার চাই, সুস্থ সমাধান চাই। ওনাকে যদি মেরে ফেলা হয় আমাদেরকে মৃত্যু সনদটা দিলেও আমরা তাদের যেন একটা জায়গা তার দাফনের একটা ব্যবস্থা যদি থাকে তার ছেলেমেয়েরা যেন ওই জায়গাতে যেন তার কবরটা যেন জিয়ারত করতে পারে। এই লুটপাট এবং অপরাধীদের মানে এটা বাধা হয়ে দাঁড়াবে, এই জন্য এদেরকে সরাই দেওয়া, এদেরকে বিদায় করে দেওয়া, মানে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। বিচার তো চাইছি, বিচার তো তখন মামলা তোলায়নি, মামলা করতেছে মামলা তোলায়নি। আর পুলিশ প্রশাসন আল্লাহ দেশের পুলিশ প্রশাসন এই ধরনের হইতে পারে, এটা কল্পনা করা যায়, এটা ভাবা যায় না। এই ঘটনার মাত্র 7 দিন আগে সরকার বিরোধী আন্দোলনের মিছিলে গুলি করে র্যাব। এ সময় যুবদল নেতা ইকবাল মাহমুদ জুয়েল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার মরদেহ র্যাবের গাড়িতে তুলে নেওয়া হলেও এখনও পর্যন্ত হদিস মেলেনি। বেঁচে আছে নাকি মারা গেছে তাও জানে না পরিবার। কপালে ঠেকাই গুলি করছিল নাকি, গুলি করেই মাইক্রোতে উঠাই নিয়ে গেছে। 11 বছর হয়ে গেছে, কোথায় আছে কিভাবে আছে আমরা তাও জানি না। আমার 3টা ছেলে মেয়ে আজও জানে না সে কোথায় আছে। যদি দিত কবরটাও তো থাকতো, ছেলে মেয়েগুলো একটু দেখতো, কবর দেখতো যাইতো। আজও জানে না তাদের বাবা কোথায়। আর ছেলে কোথায় আছে, কি মারা গেছে না জীবিত আছে, এই খবরটাও তো আমরা জানি না। উপযুক্ত বিচার চাই, ফাঁসির দাবি করি। এলাকায় খবর নিয়ে জানা গেছে জুয়েল যেদিন গুলিবিদ্ধ হন সেদিন মূলত র্যাব 11-র কমান্ডিং অফিসার নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনায় জড়িত তারেক সাইদের নেতৃত্বে বিএনপি নেতা শাহাবুদ্দিন সাবুকে তুলে নিতে অভিযান পরিচালিত হয়। এ সময় সাবুকেও গুলি করে তারেক সাইদ। পরে হাসপাতাল থেকে পালিয়ে নিজেকে রক্ষা করেন সাবু। আমি বাইর হওয়ার খুলে দিছে মানে তখন ওইখানে র্যাবের রানা, তারপরে হইলো ওই যে তারেক সাইদ, একজন হইলো একজন মেজর হইলো ওই যে আরিফ, মেজর আরিফ, এর 3জন ঢুকিয়ে আমার মানে খুব বুট দিয়ে লাথি, তাদের হাতে ছিল বড় মোটা ব্যাট ছিল, এটা আমার এলাপাতায় ফিরলো, আমার ক্যাটটাকারে ফিরলো। ফিরার পরে যখন আমার সবাই ফিরছে পরে আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে আমার ঠেকাইয়া মেজর তারেক সাইদ মানে গুলি করছে এখানে পরে, গুলি করার পরে এখান থেকে সমস্ত মাংসটা বাইর হয়ে গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব অসাধু কর্মকর্তা জড়িত সবার বিচারের দাবি করেছেন বিএনপির এই নেতা। মদিখাল আলমগীর, আইজিপি, বেঞ্জির, এই যে মনে করেন সেই যে যারা ছিল র্যাবের, হ্যাঁ এদের সবাই মিলিত থাকছে যে সারা জীবন ক্ষমতা থাকার জন্য, হাসিনাটা রাখার জন্য এই যে লক্ষ্মীপুর থেকে তারা যে গুম খুন হত্যার যে শুরু করছে, এটা তো বিচার, আমি শেখ হাসিনার প্রথম তার বিচার চাই। শুধু গুম নয়, শেখ হাসিনা সরকারের আমলে যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদেরও বিচারের দাবি জানিয়েছেন স্বজনেরা। আমার হাজব্যান্ডের মৃত্যুর সাথে একরাম চৌধুরী, তাহির মিয়া, উনি মারা গেছে, ওনার ছেলে আছে, বা ওবায়দুল কাদের ছিল, বা আরও আওয়ামী লীগের যারা ছিল, ওনারাই তো প্রশাসন নিয়ন্ত্রণ করছে। সবাই যেন ফাঁসি হয়, আমি যেন ফাঁসিটা দেখি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ, তিনি আছেন স্টুডিওতে। আশিক, আপনাকে স্বাগত। আশিক, আপনি তো লক্ষ্মীপুরের বিভিন্ন অঞ্চল ঘুরে এসছেন, যে কয়টি ঘটনা বললেন আপনি, প্রত্যেকটি ঘটনা নির্বাচনের আগে, বিশেষ করে সবগুলো ঘটনাই, এবং নারায়ণগঞ্জের সেই 7 খুনের বহুল আলোচিত সেই তারেক সাইদের নাম সেখানেও শুনতে পাচ্ছি, কারণ কি আসলে? এই ঘটনাগুলো 2014 সালের নির্বাচন, 5 জানুয়ারি নির্বাচনের আগে, বিশেষ করে 13 সালের শেষের দিকে, নভেম্বর বা ডিসেম্বর, এই সময়টাই তো আন্দোলন উত্তাল ছিল সারা দেশ। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি আন্দোলন করছে, প্রতিদিনই মিছিল হয়, সমাবেশ হয় বিভিন্ন জেলায়। লক্ষ্মীপুর জেলাটি বিশেষ করে বিএনপি অধ্যুষিত এবং বিএনপির ওই এলাকায় প্রভাব, সে কারণে প্রতিনিয়তই সেখানে হরতাল, অবরোধ, আন্দোলনের পক্ষে সমাবেশ হতো, মিছিল হতো। এই বিষয়টাই দমন করা যাচ্ছিল না। সেই দমন করার কারণেই, দমন করার উদ্দেশ্য নিয়েই লক্ষ্মীপুরের যারা বিএনপির যারা জনপ্রিয় যারা নেতা,
একদম চিহ্নিত যারা কয়েকবারের নির্বাচিত কাউন্সিলর, নির্বাচিত মেয়র বা চেয়ারম্যান, যারা বিএনপির সভাপতি বা সেক্রেটারির দায়িত্বে যারা জনপ্রিয়, যারা এই আন্দোলনটাকে আন্দোলন উত্তাল করে, যারা এই আন্দোলন নেতৃত্ব দিচ্ছিল, সক্রিয় ছিল যারা, তাদেরকে আসলে একদম বেছে বেছে তাদেরকে গুম করা হয় প্রথমে, এবং গুম করার পরে এদের মধ্যে কয়েকজনের মরদেহ বিভিন্ন সময় পাওয়া গেছে, তবে বেশ কয়েকজন এখনও নিখোঁজ। এখন পর্যন্ত তাদের ভাগ্যে কী ঘটেছে এটা পরিবারের সদস্যরাও জানে না, এলাকাবাসীও তারা তেমন কিছুই জানে না। এবং প্রত্যক্ষদর্শী যারা, তারা কিন্তু আমাদেরকে বারবারই বলেছে যে যত অভিযান হয়েছে, মিছিল মিটিংয়ে যত গোলাগুলি হয়েছে, যাদেরকে গুলি করে আহত করা হয়েছে, বা মিছিল থেকে যাদেরকে গুলি করে মৃত অবস্থায় বা মুমূর্ষু অবস্থায় যাদেরকে র্যাব গাড়িতে তুলে নিয়ে গেছে, তাদের এখন পর্যন্ত হদিস মেলেনি। এমনও হয়েছে যুবদলের জুয়েল নামের একজনকে মিছিলে সরাসরি গুলি করা হয়, এবং সে মাটিতে যখন লুটিয়ে পড়ে তখন র্যাবের গাড়িতে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত সে জুয়েলের কোথায় আছে, যুবদলের নেতা ছিলেন, কিন্তু সে কোথায় আছে এটা কিন্তু এখন পর্যন্ত পরিবারের সদস্যরা জানে না। এই অঞ্চলের সবগুলো ঘটনাতেই কি তার নাম আসছে বা তার নাম আসছে? কারণ হচ্ছে নির্বাচনের ওই 13-14 যে সময়টা, ওই সময়টাই আসলে যেহেতু এপ্রিল মাসের দিকে ঘটে নারায়ণগঞ্জের 7 খুন, এবং তার আগেই লক্ষ্মীপুরের যে ঘটনাগুলো ঘটে সেগুলো এপ্রিলের আগে, অর্থাৎ লক্ষ্মীপুরের ওই মিশনটা সাকসেস করার পরেই কিন্তু সে নারায়ণগঞ্জের যারা চিহ্নিত বা নারায়ণগঞ্জে যাদের তালিকা হয়েছে তাদেরকে আসলে তুলে নেওয়া বা তাদেরকে গুম করা বা তাদেরকে পৃথিবী থেকে নাই করে দেয়া, এই যে কাজগুলো কিন্তু সে করেছে, এবং সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে তার সাজা হয়েছে, সে গ্রেপ্তার হয়েছে, তার সাজা নিশ্চিত হয়েছে। তো এই ঘটনাগুলোর পেছনে আসলে প্রত্যেকটা ঘটনার পেছনে জিয়াউল হাসান যিনি গ্রেপ্তার হয়েছেন সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর, তারেক সাইদ, এবং তাদের একটি সামগ্রিক পরিকল্পনার অংশ হিসেবে এই মানুষগুলোকে আসলে বিভিন্ন সময় গুম করা হয়েছে, সভা সমাবেশ থেকে গুম করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে, বাসাবাড়ি থেকে তুলে নেওয়া হয়েছে, এবং এগুলো এক ধরনের পরিকল্পনার অংশ আমাদের কাছে মনে হয়েছে। এতটা মারমুখী এবং নৃশংস উগ্র ছিল লক্ষ্মীপুরের এরকম? লক্ষ্মীপুরে এরকম একটি ঘটনা আছে, এক রাতে 4 জনকে গুম করা হয়, 4 জনই বিএনপির নেতা, এবং 4 জনের মধ্যে 3 জনের মরদেহ তার 1 দিন 2 দিন পরে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এর মধ্যে বেল্লাল নামের একজন, যিনি এখন পর্যন্ত গুম। 4 জনকে এক জায়গা থেকে এক বাড়ি থেকে তুলে নেওয়া হলো, 3 জনের মরদেহ পাওয়া গেছে, এখন পর্যন্ত বেল্লালের মরদেহটি পাওয়া যায়নি। তুলনামূলকভাবে স্বচ্ছ রাজনীতির সাথে জড়িত ছিলেন এই বেল্লাল, কিন্তু ধারণা করা হচ্ছিল যে 3 জনকে যেহেতু মেরে ফেলেছে তাকেও মেরে ফেলেছে, হয়তো তার মরদেহ কোথাও না কোথাও পাওয়া যাবে। পরিবারের সদস্যরা কিন্তু তার মরদেহটিও পাননি। রিপোর্টে আরেকটি অভিযোগ, গুরুতর অভিযোগ দেখা গেল যে টাকার বিনিময়েও তারা এসব কাজ করেছে, এমন অভিযোগও শুনতে পেলাম। আমরা প্রত্যেকটা ঘটনার পিছনে দেখেছি যে কারো না কারো ওই এলাকার স্থানীয় ভিন্ন রাজনৈতিক দলের যারা নেতা রয়েছে তারা কোনো না কোনোভাবে তার কারণে সুবিধা করতে পারছে না, এলাকায় আধিপত্য বিস্তার করতে পারছে না। এই র্যাবের যারা এই মিশনে ছিল তাদের মাধ্যমে টাকার বিনিময়ে এই ঘটনাগুলো ঘটেছে, এবং পরিবারের যাদের স্বজনকে গুম করা হয়েছে তাদের কাছ থেকেও প্রত্যেকটি ঘটনায় মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে আগামী এত তারিখে আপনাদের স্বজনকে ছেড়ে দেওয়া হবে, 10 লাখ বা 20 লাখ টাকা দিতে হবে। যে যতটুকু পেরেছে টাকাও দিয়েছে, কিন্তু তারপরেও এখন পর্যন্ত তারা কিন্তু এই তাদের স্বজনকে ফিরে পাননি। নতুন করে গুম খুনের ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে, তাদের কাছে নতুন করে এইসব নথিপত্র জমা হচ্ছে। নিশ্চয়ই ভবিষ্যতে নতুন তদন্ত আমরা দেখতে পাবো। আপনি থাকুন, আপনার কাছে আবারও ফিরব। দর্শক, এতে গেল ঢাকার বাইরের কয়েকটি ঘটনা। খোদ রাজধানীতেও এমন লোমহর্ষক কয়েকটি ঘটনার কথা আপনাদের বলবো, তবে ছোট্ট একটি বিরতির পর। স্বাগত ক্রাইম সিনে। জেলা শহর নয়, ভিন্ন মত ও আন্দোলন দমন করতে রাজধানী থেকেও অসংখ্য মানুষকে গুম করে শেখ হাসিনা সরকার। এদের বেশিরভাগই বিএনপি ও জামাতের নেতাকর্মী। বিগত 1 যুগেও গুম হওয়া এসব মানুষের কোনো হদিস মেলেনি। স্বজন হারানো পরিবারগুলো মানবতার জীবনযাপন করছেন। দর্শক, এবার রাজধানী থেকে গুমের শিকার কয়েকটি ঘটনা জানাবো আপনাদের। আমি আর কিচ্ছু চাই না, আমার বাবাকে লাগবে, আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে। লামিয়ার বয়স যখন 3, তখন তার বাবা কাউসার হোসেনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় রাজধানীর শাহিনবাগ থেকে। এরপর পেরিয়ে গেছে 11 বছর, কিন্তু বাবার দেখা মেলেনি আজও। সেই ছোট্ট লামিয়ার বাবাকে ফিরে পাওয়ার যে আকুতি, তার হৃদয়ে নাড়া দেবে সকলের। যখন আমার ফ্রেন্ডদের বাবা তাদেরকে স্কুল থেকে নিয়ে যাবে, স্কুলে দিয়ে আসে,
তখন তাকিয়ে শুধু দেখতে পারি, কিছু বলতে পারি না। আমার বাবাকে যারা নিছে আমি তাদের বিচার চাই। কাউসারের স্ত্রী মিনু আক্তারও স্বামীকে হারিয়ে দিশেহারা। 11 বছর ধরে চোখের পানি ফেলছেন। আমার স্বামীরে ফিরে দেখ, আমার সন্তান ওর বাবারে জানি কাছে পায়, ওর বাবার জানি বাবাকে ডাকতে পারে, আমি শুধু একটু কিছু। কাউসারের সাথে সেদিন শাহিনবাগ এলাকা থেকে আরেক বিএনপি নেতা আদনান চৌধুরীকেও তুলে নেওয়া হয়। এরপর পেরিয়েছে প্রায় 1 দশক। মায়ের বুকে আর ফেরেনি আদনান। অনেক কষ্ট, আমি তো অনেকক্ষণ অপেক্ষা করি, হয়তো আমার ছেলে অনেক যখন শুনলাম যে জায়গায় জায়গায় ফেলে রাখে, তখন একটা হাঁটতে চাই। হাঁটতে গেলে দেখি যদি কোনো পাগল দেখি, কোনো কিছু দেখে আমি দাঁড়ায় থাকি। যদি আমার ছেলে পাগলও হয়ে থাকে, টর্চারে চোটা হয়তো পাগলও তো করে ফেলতে পারে। শাহিনবাগ থেকে তাদের দুজনকে ধরে নিয়ে যাওয়ার প্রত্যক্ষদর্শী ফয়জুল ইসলাম নামের এই যুবক। তিনি জানান, সেদিন রাতে র্যাবের পোশাক পরা কয়েকজন মারধরের পর দুজনকে গাড়িতে করে নিয়ে যায়। আদনানের পিছনে এই হ্যান্ডক্যাপ লাগানো, অনেক লম্বা লম্বা র্যাবের অফিসার, র্যাবের মানে সিভিলও ছিল, কুটিপরও ছিল। তখন পুরা গছ শ্বাস করতেছে, শ্বাস করে কিছুই পায়নি। মানে এত পরিমাণ মারছে বলার বাইরে। শেষ পর্যন্ত মেয়ের খেতে খেতে ছেলেটা বলছিল কি পানি দেবো, আমার একটু পানি খেয়ে। তখন আর পানিটা পর্যন্ত ওরা দেয় নাই, ঘরের মধ্যে আমাদেরকে বলতেছে তোরা এক সাইডে দাঁড়া থাক। দর্শক, এবার একটু পেছনে ফিরে তাকাতে চাই আমরা। আমাদের নিশ্চয়ই মনে আছে 2010 সালের 25 জুন রাজধানীর কারওয়ান বাজার থেকে নিখোঁজ হন তৎকালীন রমনা থানা বিএনপির সভাপতি চৌধুরী আলম। এরপর 14 বছর পেরিয়ে গেলেও আজও ফেরেননি তিনি। চৌধুরী আলম জীবিত না মৃত জানে না তার পরিবার, বন্ধু আর স্বজনেরা। মারা গেলে বোঝা যায়, মনের বোঝানো যায় মারা গেছে। নিখোঁজ ব্যক্তি, ঘুম হওয়া, এটা মানা যায় না। অনেক কষ্ট, আশায় আশায় আশায়। আর যতদিন বেঁচে থাকবো ততদিন আশাই থাকতে হবে। কারা এগুলোর সাথে জড়িত ছিল, কারা এগুলোকে বলেছে এবং তাদের হয়ে কারা এই কাজগুলোকে সম্পাদন করেছেন। তো আমি তো চাইবো যে সর্বোচ্চ আমাদের যে প্রধান ছিলেন তৎকালীন শেখ হাসিনা, তাকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে বাংলাদেশে নিয়ে আসা হোক এবং তাকে আইনের আওতায় মুখোমুখি করা হোক। আওয়ামী লীগ সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর 2015 সালে রাজধানীর ফকিরারপুল থেকে বিএনপি কর্মী মাজহারুল ইসলাম রুবেলকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। এরপর সেও আর ফেরেনি মায়ের বুকে। ছেলে জীবিত ফিরে আসবে সেই আশায় বুক বেঁধে আছেন মা। এই যে চোখের পানিগুলো এমনি এমনি আসে না। আমি যে ছেলেটার চোখের দিক তাকাইতেরি না, ছবিটার দিক তাকাইতেরি না। আমি একটা মা হিসাবে আর আপনাদের কাছে কি বলবো। একটা মা সন্তানের কাছে, শোনেন, স্বামী যদি হয় এটা কোনো ব্যবতে ভোলা যায়। মা বাবা অনেক কাছেতে ভোলা যায়। মা বাবা যখন ছোট থাকে, মা বাবার থাকে। যার সন্তান হারাইছে তে বুঝে সন্তানের দরদ কতটুকু। অনেক রিকোয়েস্ট করলাম, তখন ওনারা আর কি করে নেই আর কি, গাড়িতে উঠে ফেললো, বললো যে তুই বেশি কথা বলিস, তুই আসিস না, তোর ক্রস ফায়ার দিয়ে দেবে। উপর থেকে ফোন দিয়ে বলছে যে তোমরা কাজগুলো করো, কিন্তু যারা করছে তাদের কি শাস্তি হওয়া উচিত না? আমরা সবারই শাস্তি চাই, বিশেষ করে এখন হাসিনা তো দেশ থেকে পলাইছে। নিজের ভাই গুম হওয়ার পর গুম হওয়া ব্যক্তির পরিবারের সদস্যদের একত্রিত করে মায়ের ডাক নামে একটি সংগঠন পরিচালনা করছেন সঞ্জিদা ইসলাম। তারা গুম হয়ে যাওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেয়া সহ জড়িতদের বিচারের দাবি জানিয়ে আসছে বহু আগে থেকে। প্রত্যেকটা ঘটনার পিছনে অবশ্যই হাসিনা রেজিম অ্যান্ড দেন তাদের লোকজন, তারা যেসব সাঙ্গপাঙ্গ এবং ল এনফোর্সমেন্ট এজেন্সি, তাদের যে কমান্ডিং অফিসার্সগুলো যাদেরকে তারা এই কাজের জন্যই ব্যবহার করতে রেখেছে, ওই জায়গায় রেখেছিল। তো সেই হোল প্রসেসটা তারা ইনভলভ, মেকানিজমটা ইনভলভ এই এত বড় অপরাধগুলোর পিছনে আসলে। আর প্রত্যেকটা সিস্টেমের, প্রত্যেকটা ইউনিটের যারাই ইনভলভ ছিল তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের দাবির প্রেক্ষিতেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গুমের ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিশন গঠন করেছে। এতে আশার আলো দেখছেন সবাই। আমরা চাই একটা ক্লিয়ার, নিউট্রাল ইনভেস্টিগেশন হোক।
দর্শক, রাজধানীর এই আলোচিত ঘটনাগুলোর আরও বিস্তারিত আমরা জানতে চাই। আবারও যাচ্ছি সহকর্মী আশিক মাহমুদের কাছে। আচ্ছা আশিক, এই যে এই গুমের শিকার পরিবারগুলো, ভুক্তভোগী পরিবারগুলো, এরা একসময় খুব সোচ্চার ছিল, মাঝে একদমই নিশ্চুপ হয়ে গেল, আবারও দেখলাম একটু সোচ্চার হচ্ছে। মানে এরা কি কোনোভাবেই তাদের কোনো সন্ধান বা কোনো ক্লু পায়নি? এর আগের ঘটনাগুলো তো বলছিলেন যে অনেক টাকার লেনদেন হয়েছে, এরা কি টাকা দিয়েও তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে, এমনও কি শুনেছেন আপনি? প্রত্যেকটা ঘটনার পেছনেই গল্পগুলো ঠিক একই রকম, একইভাবে সবাইকে গুম করা হয়েছে, একইভাবে টাকা চাওয়া হয়েছে, পরিবারের পক্ষ থেকে নানান সময় তাদেরকে টাকা দিয়েছে, যে যতটুকু পেরেছে, যার যত সামর্থ্য হচ্ছে, কিন্তু শেষ মুহূর্তেও আসলে তাদের স্বজনকে তারা ফিরে পায়নি। এটি হচ্ছে বাস্তবতা, যে তাদের ভাগ্যে কি ঘটেছে এখন পর্যন্ত পরিবারের সদস্যরা কেউ কিচ্ছু জানে না। কেউ 10 বছর 12 বছর ধরে পথ চেয়ে বসে আছে যে তাদের স্বজন ফিরবে, তাদের স্বজন জীবিত হোক মৃত হোক, তারা জানতে পারবে আসলে তাদের এই তার স্বামী বা সন্তানের ভাগ্যে কী ঘটেছে। এখন পর্যন্ত তারা কিছুই জানতে পারেনি। তারা তো এমনটাও বলেছে যে বিভিন্ন সময় তারা যে নিখোঁজ হওয়ার পরে জিডি করতে গেছে, জিডি করতে গেলেও জিডি নেওয়া হয়নি, মামলা নেওয়া হয়নি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা নিরুদ্দেশ হয়ে গেছে, দেনার দায়ে তারা ঘর ছেড়ে গেছে, নানান ধরনের কথাবার্তা আমরা শুনেছি বিভিন্ন সময় সরকারের উপর মহল থেকে। তো এইসব কারণে এবং তারা যখন বিভিন্ন জায়গায় ছুটাছুটি করছে স্বজনদের সন্ধানে, কখনো থানায়, কখনো ডিবি অফিসে, কখনো র্যাবের অফিসে, তখন পরিবারের সদস্যদেরকেও নানানভাবে হুমকি দেওয়া হয়েছে যে এগুলো নিয়ে যদি তোমরা বাড়াবাড়ি করো তাহলে কিন্তু তোমাদের উপরও এই একই ধরনের পরিস্থিতি তৈরি হবে। এখন শেখ হাসিনা সরকারের পতনের পর এই অন্তর্বর্তী সরকারের সময় তারা কিন্তু কিছুটা সোচ্চার হয়েছে এবং তারা একটি আশার আলো দেখছে এবং তারা বলছে যে এই সরকারের আমলে হয়তো ফ্যামিলিগুলোকে হুমকির কথা বললেন, এটা কি শুধু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হুমকি দেওয়া হতো নাকি স্থানীয় সরকারি দলের ক্যাডার বা অন্যরাও হুমকি দিত? নানানভাবে এই কাজগুলো করা হয়েছে। স্থানীয়ভাবে তাদেরকে ফলো করা হয়েছে, তাদেরকে একটা ভয়ের ভেতরে নিয়ে আসা হয়েছে যে তাদেরকে কেউ ফলো করছে, তাদেরকে রাস্তায় বের হলে যে কোনো ধরনের ক্ষতি হতে পারে, এর দায়ভার আমরা কেউ নিব না। স্বজন যে চলে গেছে তার মতো যদি তোমার আরেক ছেলে গুম হয় তাহলে এর দায়ভার কে নিবে। নানানভাবে তার পরিবারের সদস্যদেরকে যে সোচ্চার তাকে আসলে এই ধরনের হুমকি ধামকিগুলো দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী বা থানা পুলিশের সহযোগিতা পায়নি, এমনকি জিডিও অনেকে নিতে চায়নি, এখন কিন্তু মামলা নিতে চান। এখন মামলা হচ্ছে। এই পরিবারগুলো কি, ভুক্তভোগী পরিবারগুলোকে যে ইনকোয়ারি কমিটি যেটা গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষে, সেখানে কি তারা এসছেন বা অভিযোগ দিচ্ছেন? অনেকেই তারা মামলা করছে নিজেরা এবং সেই মামলার কপি সহ তাদের কাছে যে তথ্য প্রমাণ আছে সেগুলো নিয়ে ইতিমধ্যে যে গুমের যে কমিটি গঠন করা হয়েছে তাদের কাছে যাচ্ছে এবং তারা ইতিমধ্যে কার্যক্রমও শুরু করেছে। গুমের যে ইনকোয়ারি কমিটি হয়েছে সেটার উপর আপনারও নজর থাকবে, কি কাজ করে তারা, কতটুকু কার্যকরী ভূমিকা রাখে সেটাও আমরা দেখতে চাই। আপনি থাকুন, আপনার কাছে আবারও ফিরব। দর্শক, বহুল আলোচিত একটি শব্দ আয়নাঘর। নিশ্চয়ই এর থেকে আপনারা অনেক কিছুই জানেন বা অনেক কিছুই এই নামের সাথে পরিচিত হয়েছে, কিন্তু এই ঘরের রহস্যময় গল্প কি সবার জানা আছে? সেটাই আপনাদের জানাবো ছোট্ট আরেকটি বিরতির পর। আবারও স্বাগত ক্রাইম সিনে। বহু মানুষকে গুম করে বছরের পর বছর আটক রাখা হয় জেলখানার মতো বিশেষ এক ঘর বা কুঠুরি, যার প্রতীকী নাম দেওয়া হয়েছে আয়নাঘর। সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর বিশেষ এই ঘর নিয়ে সমালোচনার ঝড় ওঠে সারা দেশে। গত 5 আগস্টের পর এই ঘর থেকে ছেড়ে দেয়ায় কোনো রকম জীবন নিয়ে ফিরে এসেছেন বেশ কয়েকজন। তাদের সাথে কথা বলে জানা গেছে ভয়াবহ এবং কতটা অমানবিক ছিল আয়নাঘরের সেই দিনগুলো। দর্শক, এবার গল্প নয়, শোনাবো আয়নাঘরের সত্যি ঘটনা। সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকায় 2015 সালে র্যাব পরিচয়ে উত্তরা থেকে গুম করা হয় তাকে। 6 মাস 3 দিন গুম থাকার পর কোনো রকম জীবন নিয়ে ফিরে আসেন লোকসমাজে। এতদিন চুপ থাকলেও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর যমুনা টেলিভিশনের মুখোমুখি হয়ে জানিয়েছেন কতটা নির্মম নির্যাতনের শিকার হয়েছেন তিনি। জানিয়েছেন আয়নাঘরের জীবন কতটা দুর্বিষহ। একটা রুমের মধ্যে বুঝতে পারছি ধরে নিয়ে গেল আমাকে 4-5 জন, চোখ বাঁধা হাত বাঁধা, তারপর একটা চেয়ারে বসানো হলো, ওখানে কানের মধ্যে তখন আপনার ক্লিপ লাগানো হলো,
তো কানের মধ্যে ইলেকট্রিক শক দেওয়া হতো, মানে দিতে থাকতো, যখন থামতো তখন বুঝতাম যে মুখের মধ্যে আমার অনেক ফেনা টেনা চলে আসতো। পরে আবার ইলেকট্রিক শক দেওয়া হলো, তারপর ঝুলানো হয়, ঝুলানোর পর আপনার উলঙ্গ অবস্থায় তারা নিয়ে আমাকে ঝুলিয়ে ওখানে আবার স্পর্শকাতর জায়গায় আবার ক্লিপ লাগিয়ে আবার ইলেকট্রিক শক দেওয়া হয়, এবং আমি সহ্য করতে পারতেছিলাম না। এবং 2 পা দিয়ে ওই যে ইলেকট্রিক শর্টের যে তারটা আছে, আমি তারটা 2 পা দিয়ে আমার পায়ের সাথে আটকে যায়, আমি ছিঁড়ে ফেলে দিই। এটা আমি কেন করলাম? এটার কারণে ভয়ঙ্করভাবে আমাকে আরও বেশি ওরা ভয়ঙ্কর হয়ে যায়। এবং তখন 2-3 জন মিলে বুঝতে পারি, মানে যে যা আছে আমার কোমরের নিচ থেকে এলোপাথারি অনেক মারে। আমার পাগুলো ফোলা মনে হয় প্রায় 1.5 থেকে 2 মাস ছিল, পা ফুলে ইয়ে হয়ে গেছিলো। 6 মাসে একদিনও পৃথিবীর আলো কেমন তা দেখা হয়নি সোহেল রানার। প্রতিটি মুহূর্ত মৃত্যুর প্রহর গুণে কেটেছে তার। ট্রেনে হুঁচড়ে নিয়ে চলে যায় রাতের বেলা, যাকে নিয়ে যায় শেষ, বাম সাইডের শেষ, পিছনের যে এরকম যাকেই ধস্তাধস্তি করে নিয়ে যাবে তার গলা, তার ভয়েস আর কখনো শুনতাম না। এবং যাদেরকে নিয়ে যেত ওরা কিন্তু ওখানে এনভায়রনমেন্ট বুঝে ফেলেছিল যে এইভাবে নিয়ে যাওয়া মানে ওকে আজকে ক্রসে দেবে। তো আমার মধ্যে ওই ভয় ঢুকে যায়, এবং এই জন্য আমি প্রতিনিয়ত আমি মৃত্যু আতঙ্কে ভুগতাম, এই মনে হয় নিয়ে ক্রসে দিবে। এবং আপনি দেখেন একটা মানুষ যদি প্রতিনিয়ত মৃত্যু আতঙ্কে ভোগে, এর থেকে ভয়ঙ্কর কোনো কিছু হতে পারে না। গুমের শিকার ছেলে কবে ফিরবে, আদৌ ফিরবে কিনা, এই চিন্তা করতে করতে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন বাবা। আমার বাবা এই টেনশনেই উনি স্ট্রোক করে মারা যায়, এবং মারার আগে একটা জিনিস, আমার ফ্যামিলি সাক্ষী, একটা জিনিসই করেছিল বারবার, বাবা তুই আয়, বাবা বাবা আয়, আমার নাম ধরে সোহেল, বাবা তুই আয়। গুমের ঘটনায় সঠিক তদন্ত ও কঠোর আইন করে অপরাধীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন এই আইনজীবী। আমি মনে করি একজন আইনজীবী হিসাবে এটার অবশ্যই এটার শাস্তি, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। সোহেল রানা যে 6 মাস গুম ছিল, ওই সময়টা কেমন কেটেছে পরিবারের? এখন পর্যন্ত আমি এটা মনে পড়লে এত কষ্ট লাগে। বাচ্চা 2টা ছোট ছোট বাচ্চা নিয়ে কতটা যে ভয়াবহ সময় পার করেছি সেটা একমাত্র আমি জানি, আর আমার আল্লাহ ভালো জানে। একটা স্বাধীন দেশে যে এই ধরনের একটা ঘটনা ঘটবে, তো এটার ঘটনার কোনো ট্রেস করতে পারবো না, বা কেউ কারো কাছ থেকে হেল্প পাবো না, তো কারা করলো এটা তো নিশ্চয়ই ওরা হয়তো উপর লেভেলে সবাই জানতো। আওয়ামী লীগ সরকার পতনের পর আয়নাঘর থেকে ফিরেছেন কয়েকজন, তাদের মধ্যে মাইকেল চাকমা অন্যতম। 2019 সালের 9 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক রাজনৈতিক দল ইউপিডিএফের সংগঠক মাইকেল চাকমা। আয়নাঘরে ছিলেন 5 বছর। তার কাছে প্রশ্ন ছিল, কেমন ছিল আয়নাঘরের দিনগুলো? ওখানে তো থাকাও তো মানে এটা মৃত্যুর মতো, কেননা সেখানে আপনার ছোট্ট একটা জায়গা, 7 ফিট বাই 11 ফিট, কোনো 7 ফিট বাই 11 ফিট, কোনো রুম 8 ফিট বাই 11 ফিট, এই তো ছোট রুম। আপনাকে আলো, বাতাস, শব্দ, আপনার তথ্য, ইনফরমেশন আপনি কিছুই পাবেন না, আর আপনি কিছু জানবেন না, জানাতেও পারবেন না। আর এটা একটা খবরের মতো, মানুষ যে মারা গেলে খবরে যেভাবে যায়, ওখানে খবরে দেওয়ার পর তো কেউ জানে না যে কীভাবে আসে, কোথায় আসে, মানে এইসব জাস্ট ওটা ঠিক সেরকম একটা জায়গা, অত্যন্ত অমানবিক। গত 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দিন চট্টগ্রামের একটি সড়কের পাশে চোখ হাত বেঁধে ছেড়ে দেওয়া হয় তাকে। ছেড়ে দেওয়ার আগে চোখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার রাতটিকে জীবনের অন্তিম সময় হিসেবেই ভেবে নিয়েছিলেন মাইকেল চাকমা। আমার ডান পাশে বসার লোকটা একটা গামছা এনে ওটা ছিঁড়ে 2 টুকরা করে, একটা দিয়ে আমার চোখ বেঁধে দিল, আর একটা দিয়ে হাত বেঁধে দিল। তো এভাবে গাড়িটা আবার ওই গাড়িটা চলতে লাগলো। এই সময় তার আগে তো আমি তো বললাম আমাকে কোথায় নিয়ে যেতে, মেরে ফেলবে এরকম, আমাকে বলা হয়নি যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কি করবে, ছেড়ে দেবে কি দেবে কিনা, দেশে কী হয়েছে কি না হয়েছে, দেশের কি পরিবর্তন আসছে কিনা, নেবার আমি কোনো ইনফরমেশনও পাইনি, কোনো কিছু জানতেও পারিনি। মানে আমাকে মেরে ফেলবে এরকম একটা হয় না হয় আমাকে হয়তো নাটক সাজিয়ে অস্ত্র উদ্ধার এসব কিছু বলে তলে আমাদের ওখানে যা করে তারা এরকম কিছু করে, নাটক সাজিয়ে আমাকে আরও হয়তো পুলিশ হাতে দেবে, এরকম তো আমার চিন্তা ছিল।
শেখ হাসিনা সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলো বিচার মামলা তো দূরের কথা জিডিও করতে পারেননি। তবে এখন আশার আলো দেখছে ভুক্তভোগী পরিবারগুলো। বাংলাদেশে গুমের ঘটনা তদন্তে এই প্রথম একটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন মানবাধিকার কর্মী নূর খান লিটন। যমুনা টেলিভিশনের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, প্রতিটি গুমের ঘটনা সঠিক তদন্ত করে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। দেশবাসী এবং পরিবারগুলি যেমন উদ্গ্রীব এটার বিচার হোক, দোষীদের চিহ্নিত করা হোক, অপরাধীরা ওই ব্যক্তিকে কি অবস্থায় রেখেছে বা হত্যা করে থাকলে কোথায় নিয়ে লাশটা ফেলেছে, আমি নিশ্চিত ওই অপরাধীরা যদি বেঁচে থাকে, একজন ব্যক্তি তো আর অপরাধ করেনি, টিম করেছে। সে টিম কেউ না কেউ তো নিশ্চয়ই বেঁচে আছে, কেউ না কেউ এখনও সেনাবাহিনীতে বা পুলিশে আছে। অনুসন্ধানে অপরাধী চিহ্নিত করার ক্ষেত্রে কোনো ধরনের আমাদের ভিতরে দোদুল্যমানতা থাকবে না। আমরা যতটুকু ক্ষমতা পেয়েছি তার সদ্ব্যবহার করব, অপরাধী যাতে পান না পান আমরা চেষ্টা করব। মানবতা বিরোধী এই অপরাধে আওয়ামী লীগ সরকারের সর্বোচ্চ ব্যক্তিও জড়িত বলে মনে করেন তিনি। আমরা কিন্তু বহুবার মায়ের ডাকের প্রোগ্রামে বসে বা মানবাধিকার কর্মীরা বহুবার এই বিষয়ে চিৎকার করেছে যে আপনিও দায় এড়াতে পারবেন না, সুপ্রিয়র অথরিটি হিসাবে আপনাকে এই দায় নিতে হবে এবং আজ হোক কাল হোক আপনাকে বিচারের আওতায় আনতে হবে। এই কথাগুলো কিন্তু ওনার ক্ষমতা থাকার কালীনও আমরা বলেছি, আমরা সতর্ক করেছি। কিন্তু ক্ষমতা এমন অন্ধমোহ তাদেরকে করে ফেলেছিল, জনগণকে আর তারা জনগণ ভাবে নাই। তারা মনে করেছে প্রভু, জনগণকে মনে করেছে দাস। দর্শক, রহস্যময় আয়নাঘর সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানতে চাই। আবারও যাচ্ছি সহকর্মী আশিক মাহমুদের কাছে। আচ্ছা আশিক, এই যে আয়নাঘরের নানা গল্প তো শুনলাম, রাষ্ট্রীয়ভাবে বা যারা এইসব গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের সরাসরি পৃষ্ঠপোষকতা ছাড়া বা নজরদারি ছাড়া এই ধরনের আয়নাঘরে এইসব বন্দীদের রাখা সম্ভব নয়। তো এই আয়নাঘরে যারা বন্দী ছিলেন, গুমের শিকার হয়েছেন, তাদের তালিকা হচ্ছে, ইনকোয়ারি কমিটি তাদের খোঁজ খবর করার চেষ্টা করছে। এই কর্মকর্তাদের কি চিহ্নিত করার কাজ করছেন তারা? ইতিমধ্যে আমরা যারা এই গুমের তদন্তে যারা যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের সদস্যদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের এখন প্রথম কাজ হচ্ছে কতজন গুম আছে, কতজন গুম হয়েছিল, কতজন খুন হয়েছে, কতজন গুম আছে তাদের একটি তালিকা তৈরি করা এবং কোন কোন সময়ে তাদেরকে গুম করা হয়েছে, ঠিক ওই সময়ে ওই এলাকায় বা ওই সংস্থার কারা দায়িত্বে ছিল, ওই অপারেশনে কারা ছিলেন, সেই বিষয়গুলো তারা যখন নিখোঁজ হয়েছে যেখান থেকে নিখোঁজ হয়েছে আইন শৃঙ্খলায় কারা ছিল, ওই সময় যারা আয়নাঘরের দায়িত্বে কারা ছিল, আয়নাঘরের দায়িত্বে কারা ছিল। আয়নাঘর আমাদের কাছে যেমনটি মনে হয়েছে, গুম যারা ফিরে এসেছে আয়নাঘর থেকে তাদের সাথে কথা বলে যে নির্দিষ্ট কয়েকটি জায়গায় তাদেরকে রাখা হতো এবং সেটি খুব অল্প, খুব সারা দেশে ছড়ানো ছিটানো বিষয়টা এরকম না। সবার বক্তব্যে এসেছে যে রাজধানীর ভেতরে এবং এয়ারপোর্টের কাছের কোনো একটি জায়গায় তাদেরকে রাখা হয়েছিল এবং তারা সেখান থেকে ফিরে এসে যেমনটি জানিয়েছে। তো এই ঘটনাগুলো আসলে একটি দুটি বা তিনটি জায়গায় হয়তো তাদেরকে রাখা হয়েছে এবং তারা যে কাজ করছে, গুমের নতুন যে কমিশন, সেই কমিশন যে কাজটি করছে যে যেখান থেকে তাদেরকে গুম হয়েছে, যে তারিখে গুম হয়েছে তার প্রত্যক্ষদর্শী আছে, বিভিন্ন সময় সিসি ক্যামেরার ফুটেজ আছে, ওই অপারেশনে কারা ছিল এবং তাদের নেতৃত্ব কারা দিয়েছে। বা যদি র্যাব 1-এর কথা বলি, র্যাব 1-এর ওই সময় কমান্ডিং অফিসার কারা ছিল, র্যাব 2-এর কমান্ডিং অফিসার কারা ছিল। বিশেষ করে এখন যারা গুম আছে বেশিরভাগই র্যাবের এবং ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া যে মানুষগুলো, তাদেরকেই আসলে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তো তাদের ভাগ্যে কী ঘটেছে এটি আসলে প্রথম জানার বিষয় এবং কমিশনও সেই একই কাজটা করছে যে পরিবারের সদস্যদেরকে একটি উত্তর দেয়া যে আসলে তাদের ভাগ্যে কী ঘটেছে, তারা বেঁচে আছে নাকি মরে গেছে। এর পরবর্তী কাজ হচ্ছে এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত, কারা নেতৃত্ব দিল, কারা অভিযান পরিচালনা করছে, সেই গাড়ি বা নিশ্চয়ই একটি গাড়ি নিয়ে তারা অভিযানে গেছে, ড্রাইভার কারা, তাদের কাছ থেকে তাদেরকে চিহ্নিত করে তারা ওই অভিযানে কে কে ছিল তাদের নাম সংগ্রহ করা এবং ইতিমধ্যে আমরা জেনেছি এই ঘটনার সম্পৃক্ত কয়েকজন গ্রেপ্তারও হয়েছে। এরই মধ্যে হেফাজতে এসছেন বা অনেকে গ্রেপ্তার হয়েছেন আমরা শুনছি। তাদের কাছ থেকে যদি তথ্য পাওয়া যায় তারা নিশ্চয়ই একা দায়ভার নেবে না, তারা নিশ্চয়ই অন্যদেরকে বলবে। তবে আন্তরিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিনা বা এই ঘটনা নাকি শুধুমাত্র
কাগজে কলমে সীমাবদ্ধ থাকছে, সেটাও একটু দেখার বিষয়। কমিশন কিন্তু আমাদেরকে বলেছে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং শুরু একদম ফিল্ড লেভেল থেকে উপরের পর্যায়ে, মানে যেখান থেকে নির্দেশনাটা এসেছে প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসে এবং প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করে এর সাথে আসলে কি ঘটেছে, কেন ঘটেছে, প্রত্যেকটা ঘটনা তারা তদন্ত করে একটি পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন দিতে চাই। সেজন্য তাদের কিছু সময়ের প্রয়োজন হবে, আমাদেরকে জানিয়েছেন যে আসলে অনেকগুলো ঘটনা, প্রত্যেকটা ঘটনা বিশ্লেষণ করে প্রত্যেকটা ঘটনার পেছনে কি কারণ সব কিছু জানতে তারা বলেছে যে কিছুটা সময়ের প্রয়োজন হবে। তবে তারা কিছুটা সময় পেলে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন দিবে এবং পূর্ণাঙ্গ প্রতিবেদনের মাধ্যমে যারা এই ঘটনায় জড়িত তাদের শাস্তি নিশ্চিত হবে। আশিক, অনেকক্ষণ আমাদের সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, শেখ হাসিনা সরকারের আমলে যে মানুষগুলো গুমের শিকার হয়েছে তার প্রত্যেকটি ঘটনার পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত রয়েছে। শেখ হাসিনা শুধুমাত্র ক্ষমতাকে চিরস্থায়ী করতে সরকারি বাহিনীর সাথে নিজস্ব বিশেষ বাহিনীকেও গুম খুনে নামিয়েছিল বলে অভিযোগ আছে। সেই সাথে প্রশ্ন উঠেছে, রক্ষককে যদি ভক্ষক বানানো হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? এছাড়াও গুমের শিকার মানুষগুলোর ভাগ্যে কি ঘটেছে তা জানা নেই কারো কাছেই। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর স্বজনদের জীবিত ফিরে পেতে আশায় বুক বেঁধেছেন পরিবারের সদস্যরা। তাদের দাবি, জড়িতদের যথাযথ বিচারের মাধ্যমে সুস্থ জীবনে ফিরে আসুক তাদের প্রিয় স্বজনরা। আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।